দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাজেটে ঋণ নির্ভরতা। আর এই আলোচনার জন্য আমরা আমাদের অতিথি স্টুডিওতে আমরা যাকে পেয়েছি, তিনি বরেণ্য অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করবার আগে বলে নিতে চাই যে স্বাধীনতা পরবর্তী কাল থেকে এই যাবৎকাল পর্যন্ত যত বাজেট হয়েছে, সব বাজেটেই আমাদের ঋণ নির্ভরতা ছিল। সেটি বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ, দুটি ঋণই আমাদেরকে নিতে হয়েছে। তবে ৮০-র দশক পর্যন্ত আমরা দেখেছি যত বৈদেশিক ঋণ এসছে এর অধিকাংশ এবং অনেকটা বলা চলে পুরোটাই সেটি ছিল অনেকটা অনুদান এবং খাদ্য সহায়তা বা খাদ্য নির্ভর ঋণ। কিন্তু এরপর থেকে আমরা বৈদেশিক ঋণের পরিমাণটা একেবারে মোটা দাগে সুদ সমেত ঋণ সেটি আমাদেরকে নিতে হচ্ছে এবং এই ঋণ নির্ভরতা ক্রমেই বাড়ছে। বৈদেশিক ঋণের পাশাপাশি এই বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকেও সরকারকে বড় অঙ্কের ঋণ নিতে হচ্ছে এবং সেই ঋণ কখনো কখনো দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাণিজ্যকে ব্যাঘাত সৃষ্টি করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। জনাব জাহিদ সাত্তার, আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে বাজেট আমরা স্বাধীনতা পরবর্তীকাল থেকে ১৯৭২ সাল থেকে আমরা বাজেট শুরু করলাম, এ পর্যন্ত আমরা দাতা সংস্থার উপরে বা উন্নয়ন সহযোগী আমরা এখন বলি, তাদের উপরে এই নির্ভরতার রকম ফেরটা কি, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। এটা মানে মৌলিক প্রশ্ন। এটা আমাদের আয় সরকারের আয় ব্যয়ের একটা হিসাব হচ্ছে বাজেট। এবং বাজেট আপনি যেটা বলেছেন ঠিক মতোই, যে আমাদের স্বাধীনতার পরবর্তী কাল থেকেই বাজেট ঘাটতি চলছে। হ্যাঁ, কোনোদিন তো বাজেট সারপ্লাস, কিন্তু সত্যি বলতে কি বাজেট ঘাটতির বাজেট সারপ্লাসের কোনো সম্ভাবনা নেই। আমাদের দেশটা হচ্ছে ইকোনমিটা হচ্ছে উন্নয়নশীল দেশ। কোনো উন্নয়নশীল দেশে আপনার বাজেট ঘাটতি ছাড়া বাজেট সারপ্লাস দেখবেন না। বাজেট সারপ্লাস হয় যেসব দেশ তেল খনিজ সম্পদ আছে উৎপাদন করে এবং তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে, তাদের বাজেট সারপ্লাস এবং ট্রেড সারপ্লাসও হয়। বাজেট ঘাটতির আরেকটা চেহারা হচ্ছে বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট। বাজেট ডেফিসিট হলে ট্রেড ডেফিসিট হবে। কোনো দেশে পাবেন না যে বাজেট ডেফিসিট আছে, ট্রেড ডেফিসিট নাই। সো আমাদেরও সেটাই আছে। প্রশ্ন হচ্ছে যে এই ঘাটতিটা কেন হয়, এই ঘাটতিটা কিভাবে পূরণ হয়, এবং সেখানে অর্থনৈতিক কতগুলো ইম্প্যাক্ট আছে। আচ্ছা, সো ঘাটতিটা কেন হয় সেটা তো সহজ ব্যাপার। বাংলাদেশের সরকারের যে আয় হয় রাজস্বর মাধ্যমে, সেই আয়টা যথেষ্ট নয়। আমাদের এক হচ্ছে যে চলতি ব্যয়, সরকারের চলতি ব্যয় আছে এবং উন্নয়ন ব্যয় আছে। সো চলতি ব্যয়গুলো মোটামুটি কিন্তু আমরা এত বছর ধরে এই রাজস্ব আয় থেকে পূরণ করে আসছি এবং কিছু উদ্বৃত্তও থেকে যাচ্ছে, যেটা উন্নয়ন ব্যয় যাচ্ছে। তো এটা একটা ভালো লক্ষণ যে আমরা এই পর্যন্ত অন্তত চলতি ব্যয়টা কভার করতে পারছি রাজস্ব আয়, সরকারের পরিচালন ব্যয় যেটা। হ্যাঁ, স্যালারি আছে এখানে, ওর মধ্যে এখন যে সুদ, যেটা ইন্টারেস্ট এখন অনেক প্রায় 25%, আমাদের রাজস্বের প্রায় 25% এখন সুদে চলে যায়। এটা আমরা যেটা অর্থনীতিবিদরা আমরা বলি এটা আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, কারণ এটা খরচে চলে যাচ্ছে, কিন্তু উন্নয়ন ব্যয় এটা হচ্ছে না। উন্নয়ন ব্যয়টা কিন্তু আমি বলবো এটা আমাদের দেশীয় বিনিয়োগ, আমাদের ভবিষ্যতের বিনিয়োগ করছি আমরা। সো এই পর্যন্ত যেটা হয়েছে বাণিজ্য ঘাটতি, আমি গত 25 বছরের একটা হিসাব বলতে পারি, একটা অ্যাভারেজ ঘাটতি কিন্তু আমাদের
জাতীয় উৎপাদের 4%-এর কম। যদিও টার্গেট আমরা সবসময় করি বাজেট ঘাটতিটা জাতীয় উৎপাদের 4.5 থেকে 5% টার্গেট করা হয়, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি গত 25 বছরের হিসাব, এবং এর আগেও তাই হবে, 4%-এর বেশি আমাদের জাতীয় উৎপাদের 4%-এর বেশি ঘাটতি হয়নি। সো ঘাটতিটা আমাদের, আমরা যেটাকে বলি সাস্টেইনেবল ঘাটতি এখনো পর্যন্ত সাস্টেইনেবল এই পর্যন্ত হয়। এখন কথা হচ্ছে যে ঘাটতি হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমরা একটু বলবো যে আমরা যে উন্নয়ন ব্যয় করি, এই উন্নয়নে বিনিয়োগ করছি আমরা, এটা একটা ভালো লক্ষণ। এখন কথা হচ্ছে এটার কস্টটা কি, আমরা এই ঘাটতিটা পূরণ করছি কিভাবে, সেটা সেখানে আমরা দুইভাবে পূরণ করি। এই যে বাজেট ঘাটতি, যেটা ধরুন 4 থেকে 4.5% জাতীয় উৎপাদের, এক হচ্ছে যে এই যে আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, বিশ্ব ব্যাংক, IMF, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা আছে, এখন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক আছে, কিছু বাইল্যাটারাল, চীন, ভারত, এদের কাছ থেকে আমরা, রাশিয়ার কাছ থেকে আমরা কিছু ঋণ নিচ্ছি। এগুলো মিলে কিন্তু এই পর্যন্ত আমাদের যে বৈদেশিক ঋণ, দুটো ঋণ আছে, একটা হচ্ছে বৈদেশিক ঋণ দিয়ে ঘাটতি পূরণ হচ্ছে, আর একটা দেশীয় ঋণ দিয়ে ঘাটতি পূরণ হচ্ছে। সো বৈদেশিক ঋণের স্টোরি হচ্ছে, আপনি অনেকে ধরেন আমরা তো IMF এর হয়ে যাচ্ছি, বিশ্ব ব্যাংক আমাদেরকে এত, আসলে এই যে বৈদেশিক ঋণ যখন আমরা এই মাল্টিল্যাটারাল এজেন্সির কাছে পাই, তাহলে আন্তর্জাতিক বাজারে আমরা কিন্তু সস্তার ঋণ পাই। মানে আমরা LDC হিসেবে, লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসেবে আমরা এই পর্যন্ত তো ইন্টারেস্ট ফ্রি লোন পেয়েছি। এখন আস্তে আস্তে করে আমাদের ইন্টারেস্ট কস্টটা বাড়ছে। প্রথমে আমরা গ্রান্ট বেশি পেয়েছি, গ্রান্ট না হলেও এটাকে মানে যেটাকে বলে আইডা লোন, মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, বিশ্ব ব্যাংকের দুইটা উইং আছে, একটা হচ্ছে আইডা যেটা কনসেশনাল লোন দেয় একদম লো ইনকাম কান্ট্রিজদেরকে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যে ইন্টারেস্ট রেট আছে ওটার চেয়ে একটু কম পাওয়া যায়, কারণ সভরেন গ্যারান্টি তো, যে ঋণগুলো দেয় এটা বাংলাদেশ সরকার বলে যে আমরা তোমার এই ঋণ পরিশোধ করব, এবং যতদিন তারা মনে করে যে এই যে সরকার আছে এটা তো ঋণ পরিশোধ করবে, এবং ঋণ পরিশোধ করার এদের ক্ষমতাও আছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভালো খবর হচ্ছে, তারা বিশ্ব ব্যাংক, IMF, এরা সব, বিশ্ব ব্যাংক, IMF যখন মানে ডেট সাস্টেইনেবিলিটি অ্যাসেসমেন্ট করে, তখন এশিয়ান ব্যাংক, জাইকা, এরা সবাই ওটা অ্যাকসেপ্ট করে। সো ওদের বিশ্ব ব্যাংক, IMF এর অ্যাসেসমেন্টে এই পর্যন্ত বাংলাদেশের ঋণের পরিশোধ করার ক্ষমতা, ইটস মডারেট, আমাদেরকে বলা হচ্ছে মডারেটলি ইনডেটেড। সুতরাং আমাদের পরিশোধ করার ক্ষমতা খুবই ভালো, কারণ আমরা এই ক্ষমতাটা কিভাবে যাচাই করে, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং, আমাদের বৈদেশিক মুদ্রার যে আয়, এইটা কত, এবং এটার থেকে কত দিতে হয় এইসব ঋণ পরিশোধ করতে। তো দেখা যাচ্ছে আমাদের এখনো, আমাদের যে বৈদেশিক মুদ্রা আয় হয়, আমাদের এখন তো কোথা থেকে হয়, এক্সপোর্ট থেকে হয়, এক্সপোর্টের এখন প্রায় $50 বিলিয়ন আসছে, রেমিটেন্স এবার প্রায় $30 বিলিয়ন কাছাকাছি। সো $80 বিলিয়ন ওখানেই আয় হচ্ছে। $30 বিলিয়ন ক্রস করেছে এবার মাসে, কিন্তু বছরের জন্য প্রায় $30 বিলিয়ন কাছাকাছি চলে যাবে এবছরে। সো এই দুটো মিলে তো আপনার $80 বিলিয়ন আছে। আর আমাদের ডেট সার্ভিসিং, যেটা প্রতি বছর যেটা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্ট লাগে, সেটা এখন এই ফরেন এক্সচেঞ্জ আয়ের এখন 7%-এর মতো আসছে, এবং IMF ওদের যে একটা থ্রেশহোল্ড আছে, এটা হচ্ছে 25% পর্যন্তই, মানে কোনো প্রশ্নই আসে না। সো বাংলাদেশ সেদিকে অনেক নিচে আছে, মানে ডেট সাস্টেইনেবিলিটির এবং পরিশোধ করার যে ক্ষমতা আমাদের, আমরা কখনো কিন্তু বিশ্ব ব্যাংক, IMF এর লোন পরিশোধ করতে অক্ষম হই নাই। কোনো আমাদের মানে সাউথ এশিয়ার দেশ পাকিস্তান তো কয়েকবার ফেল করছে। সো বাংলাদেশের রেকর্ড ভালো। সো যাই হোক, এখন বলছিলাম যেটা, যে আচ্ছা, এই যে যখন আমরা মাল্টিল্যাটারাল এদের কাছ থেকে যখন নেই, আমরা একটু মানে এতদিন পর্যন্ত LDC হিসেবে তো আমরা
জিরো ইন্টারেস্টেড লোন পেয়েছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এবং ওরা শুধু একটা সার্ভিস চার্জ করতো, সেটা 1%-এর মতো সার্ভিস চার্জ, বিলো ওয়ানও হয়েছে। তার মানে দ্য রেস্ট অফ ইট ইজ অল গ্রান্ট, যেরকমও ধরতে পারেন। তো তারপরে এখন আমাদের এলডিসি থেকে গ্র্যাজুয়েট করলে আমরা ওই আইবিআরডি যেটা আছে, বিশ্ব ব্যাংকের যে অন্য আর্ম আছে, আমাদের তখন আইবিআরডি থেকে লোন নিতে হবে। ওইটার ইন্টারেস্ট রেটটা একটু বেশি হবে, সেটি যদি গ্রাজুয়েশন হয়ে যায়। গ্র্যাজুয়েশন হয়ে গেলে। কিন্তু এখন উন্নয়নশীল দেশের কাতারে আমরা উঠে গেছি বলা হচ্ছে। হ্যাঁ, আমরা এখনো বিশ্ব ব্যাংকের ক্যাটাগরিতে আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে, আমরা 2015 সালে লো ইনকাম থেকে মধ্য আয়ের দেশ, কিন্তু নিম্ন মধ্য আয়ের। আমরা আশা করি আগামী 2035-এর মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের আপার মিডল ইনকামে যাব, এটা বিশ্ব ব্যাংকের এতে। আর ইউএন সিস্টেমে আমাদের এখন হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা যেতে চাচ্ছি ডেভেলপিং কান্ট্রি ক্যাটাগরিতে। এলডিসি থেকে গ্র্যাজুয়েট করলে আমরা চলে যাব ডেভেলপিং কান্ট্রি। তো এটা 2 ক্যাটাগরাইজেশন আছে। আর বিশ্ব ব্যাংকের যে ক্যাটাগরাইজেশন, ওটা ওই ওদের ইন্টারেস্ট রেট কত চার্জ করবে ওইগুলো এফেক্ট করে, এবং আমরা আইডা লোন পাবো কিনা। আইডা মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা খুব মানে ইন্টারেস্ট ফ্রি লোন, যেটা ওখান থেকে কতটুকু পাবো, এগুলি আমরা হাইব্রিড হয়ে যাব কিছুদিনের মধ্যে। আইডা থেকে কিছু পাবো, আইবিআরডি থেকে বেশি নিতে লাগবে। এবং এশিয়ান ব্যাংক আমাদেরকে এখনো একটু বেশি, বিশ্ব ব্যাংক থেকে একটু বেশি ইন্টারেস্ট চার্জ করে। তো এই হলো আপনার। না, ইদানিং দেখলাম যে জাইকা যেটা 1% বিলো 1% ছিল, সেটিও দেখলাম 3% চার্জ করবার একটি কথা বলছে। হ্যাঁ, ওরা জাইকাও, শোনেন, জাপান খুব ভালো আমাদের মানে বাইল্যাটারাল মানে সাপোর্টার। কারণ জাইকা করে কি, মানে 10 বছর পর পর তারা আবার একটু রিভিউ করে, এবং অনেক সময় তারা রাইট অফ করে। সো আপনাকে ঠিক আছে, আপনাকে ইন্টারেস্ট একটা ধরলো, পরে দেখা যায় যে তারা 10 বছর পরে একটু রাইট অফ করে দিচ্ছে, সেটা আচ্ছা বাংলাদেশকে একটু দিয়ে দিলাম, ছাড় দিলাম। মাঝে মাঝে আমি যখন দেখি যে জাপানিজ ইয়েতে লোনে কিছু প্রজেক্ট হচ্ছে, অনেকে বলে যে খুব বেশি দাম, এটা জাপানের, এটা আমাদের অন্য জায়গায় যাওয়া উচিত। কিন্তু আলটিমেটলি আপনি যখন জাপানের ঋণ দেখবেন আমাদেরকে যা ওরা দেয়, তার ইন্টারেস্ট কস্টটা যা, এবং পরে যে রাইট অফ করে দেয়, তাতে হয় কি, জাপানিজ টেকনোলজি এখনও খুব নির্ভরশীল। আমার মনে হয় উই শুড গো ফর জাপানিজ টেকনোলজি বিশেষ করে, এবং প্রজেক্টে তারা ভালো প্রজেক্ট করে। সেই প্রজেক্টগুলোতে চুরি চামারি এগুলো অনেক দেশের চেয়ে বা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে জাইকার প্রজেক্টগুলো ভালো হয়। সো আমি ওই যে মাঝে মাঝে আপনাদের মিডিয়াতে রিপোর্ট হয় এটা খুব বেশি দাম হয়ে গেল, 2 গুণ দাম, এগুলো, এই বিশ্লেষণগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আসে। আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় বাজেটে ঋণ নির্ভরতা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর জাহিদি সাত্তার, বরেণ্য অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আমি আবার আপনার কাছে আলোচনায় আসতে চাই। আমি যে আলোচনা করছিলাম, আমরা একটু যদি অভ্যন্তরীণ ঋণের দিকে তাকাই, আমরা দেখব যে প্রতিটি বছরেই, অর্থ বছরেই বা প্রত্যেকটি বাজেটেই আমাদের অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা ক্রমেই বাড়ছে। এবং আমরা যেটি টার্গেট করা হয়, দেখা গেল বছর জুড়ে যে টার্গেট আমরা করি বা বাজেটে যে ঘোষণা থাকে, আমরা 7-8 মাস বা 9 মাসের মধ্যে তার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলি। এই অবস্থার কারণটা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যেহেতু বাজেট ঘাটতি হয়, ঋণের সূত্রটা হচ্ছে বাজেট ঘাটতি। এখন এই ঘাটতি এবং এই যে ঋণ নিতে হয় সরকারকে, এই ঋণটা কিভাবে, মানে কোথা থেকে ঋণ নেওয়া হয়, 3টা উৎস আছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক
সোর্স থেকে, যেটি আমরা এতক্ষণ আলাপ করে, এই ঋণটা কিন্তু খুবই অল্প ইন্টারেস্ট কস্ট আছে, এবং এটা কিন্তু আমাদের ঋণের মধ্যে ভালো দেশীয় বাজারে বা দেশের অর্থনীতির উপরে পজিটিভ। হ্যাঁ, কিন্তু বাকি যে দেশীয় সোর্স থেকে ঋণ নিতে হয় সেটা তিনটা ধর। একটা হচ্ছে সরকারের যে ব্যাংক আছে, সরকারের মেইন ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হয় যখন। তারপরে হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে, মানে কমার্শিয়াল ব্যাংক থেকেও ঋণ নেওয়া যেতে পারে। আর তৃতীয় হচ্ছে যে পাবলিকের কাছ থেকে, যেটা সঞ্চয়পত্র বিক্রি করে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে যখন সরকারকে নিতে হয়, এবং আপনি যেটা বললেন যে দেখা যায় যে যা পরিমাণ ঠিক করা ছিল তার চেয়ে অনেক বেশি অনেক সময় নিয়ে নিতে হয়। তার একটা কারণ হচ্ছে রাজস্ব, তো এটা মানে কন্টিনিউয়াসলি আসতে থাকে। অনেক সময় সরকারের তো ব্যয় করতে হয়, তখন দেখা যায় রাজস্ব এখনো আসে নাই, সেই সময় কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ অনেক সময় নিতে হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হলে ওই ঋণের প্রভাবটা কিন্তু খুব নেগেটিভ। ওটা ইটস পিওর মানি ক্রিয়েশন, যেটা মূল্যস্ফীতি একেবারে উস্কে দেয়। দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ, এটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে এই যে কমার্শিয়াল ব্যাংক থেকেও মানে ট্রেজারি বন্ড বিক্রি করে ব্যাংকিং সিস্টেম থেকে নেওয়া হচ্ছে। তখন হয় কি, ওই যে সরকার যদি অনেক ঋণ ব্যাংকিং সিস্টেম থেকে নিয়ে নেয়, মানে বন্ড বিক্রি করে, তো প্রাইভেট সেক্টরে থাকবে কি? তখন লিকুইডিটি ক্রাইসিসটা হতে পারে। প্রাইভেট সেক্টর লোন পাচ্ছে না, অন্যদিকে হয়তো পলিসি রেট, ইন্টারেস্ট রেট, যে পলিসি রেটটা একটু উচ্চ হারে আছে, তখন তো প্রাইভেট যে ক্রেডিট হয়, এই ক্রেডিটের ইন্টারেস্ট রেট তো আরও বেশি থাকে। সো এইগুলো তার মানে ওই যে আমরা যেটা বলি ক্রাউডিং আউট, মানে সরকারকে যদি বেশি ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নিতে হয়, তাহলে প্রাইভেট সেক্টরের ঋণের অভাব হবে। তারা যখন সেক্টরের গ্রোথটা হবে না, তখন এই জায়গা থেকে উত্তরণের পথ কি? আসলে উত্তরের সবচেয়ে বড় পথ হচ্ছে যে রাজস্ব আয় তো আরো বাড়াতে হবে। বাংলাদেশে সোজা কথায় বলতে হলে রাজস্ব আয় বর্তমানে যে অবস্থায় আছে, মানে এই বছরে দেখা যাচ্ছে মাত্র 6.5%, মানে জাতীয় উৎপাদের 6.5% রাজস্ব আয় হচ্ছে। এইটা পৃথিবীতে সবচেয়ে লোয়েস্ট। এখন আমার একটা ধারণা হচ্ছে, আমি কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষরা কিন্তু প্রচুর কর দিচ্ছে, এবং করটা খুব কমপ্লেক্স, তাদেরকে বেশ কষ্ট করতে হয়, নানান রকম প্রেশানি থাকতে হয়, কিন্তু তারপরে 6.5% অফ জিডিপি, আমার মনে হয় অন্তত পক্ষে 9% অফ জিডিপি বাংলাদেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, বাকি 2%, 2.5% অফ জিডিপি রাজস্ব কিন্তু বাতাসে উড়ে যাচ্ছে, কোথাও উড়ে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে এটা আপনারা চিন্তা করলে আমার মনে হয় না যে নেপাল জাতীয় উৎপাদের 18% রাজস্ব আদায় করতে পারলে বাংলাদেশ কেন সেই জায়গা থেকে উত্তরণ করতে লাগবে। জনাব জায়েদ সাত্তার, আপনার সাথে আরো অনেক কথা রয়েছিল, আমরা সময় স্বল্পতার কারণে সেটি করতে পারলাম না। নিশ্চয়ই আবার কোনোদিন আপনার সাথে আবার কথা বলবো। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানে। শেষ করবার আগে শুধু জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়কে আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।